টাইম ম্যানেজমেন্ট ব্রায়ান ট্রেসি। পঞ্চদশ অধ্যায়, বাধাগুলোকে নিয়ন্ত্রণ করুন। ব্যবসা ও শিল্প কারখানায় সবচেয়ে বেশি সময় নষ্টকারী হলো অপ্রত্যাশিত ও তালিকা বহির্ভূত বাধা। এই বাধাগুলো হতে পারে আপনার কম্পিউটারে ঠিকমতো কাজ না করা, একটি টেলিফোন কল বেজে ওঠা, আপনার স্মার্টফোনে একটি খুদে বার্তা আসা, কিংবা অফিসকালীন অযথা কথা বলার জন্য কিছু লোকের আপনার চোখের সামনে ঘুরে বেড়ানো। এতে করে দেখা যাচ্ছে যে সময়ের জগতে মানুষই হচ্ছে সবচেয়ে বড় সময় অপচয়কারী। দেখবেন, কর্মক্ষেত্রে প্রায় 50% সময়ই সহকর্মীদের সঙ্গে অযথা খোশ গল্প করে ব্যয় হয়। অনেক লোক সকাল সকাল কাজে আসে এবং তাদের সহকর্মীদের সঙ্গে খোশ গল্প শুরু করে। এই খোশ গল্প তারা পরবর্তী 2 বা 3 ঘন্টা চালিয়ে যায়। অনেক পরিবেশে লোকজন সকাল 11টা অবধি সত্যিকার অর্থেই মনোযোগ সহকারে কাজ শুরু করে না। তারপর দেখা যায় দ্রুতই মধ্যাহ্নভোজের বিরতি নেয়ার সময় হয়ে যায়। মধ্যাহ্নভোজের পর তারা নিজ ডেস্কে ফিরে আবার তাদের সহকর্মীদের সঙ্গে কিছুটা খোশ গল্প করে। এভাবে দেখা যায় অফিসের কাজ শুরু করতে তাদের দুপুর 1:30 কিংবা 2 বেজে যায়। কর্মক্ষেত্রে সবসময় 8 ঘন্টায় কাজ করুন। আপনার জন্য একটি সূত্র হলো, কর্মক্ষেত্রে যতক্ষণ অবস্থান করবেন ততক্ষণ কাজ করুন। আপনি যখন আপনার কর্মস্থলে যাবেন তখনই কাজ শুরু করুন। অন্যের সঙ্গে খোশ গল্প করবেন না, সংবাদপত্র পড়বেন না, কিংবা প্রয়োজন ছাড়া ইন্টারনেট চালাবেন না। যেহেতু আপনি আগের দিন সন্ধ্যায় আপনার কাজের পরিকল্পনা করে রেখেছিলেন, তাই তখনই আপনি আপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজটি শুরু করে দিন এবং কাজ চালিয়ে যান যতক্ষণ না আপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজটি সম্পূর্ণ হয়। বাধা কমিয়ে ফেলুন। যখন কেউ আপনাকে ফোন করে, তাড়াতাড়ি আলাপ শেষ করে ফেলুন। এরকম করে বলতে পারেন, হ্যালো রুমেল, আপনার কণ্ঠ শুনে ভালো লাগলো, আমি আপনার জন্য কি করতে পারি। অপ্রয়োজনীয় কথা না বলে সরাসরি মূল কথায় চলে যান। সময় নষ্ট করবেন না। রুমেলকে ফোন দেওয়ার বা করার আগে তার সঙ্গে কি কি বিষয়ে কথা বলতে চান তার একটি তালিকা তৈরি করে ফেলুন। আপনি যখন ফোনে রুমেলকে পাবেন তখন বলবেন, আমি জানি আপনি কতটা ব্যস্ত, আপনার সঙ্গে আমি 3টি বিষয়ে আলাপ করতে চাই, তারপর আমি আপনাকে আবার কাজে ফিরিয়ে দেব। এই পদ্ধতিটি বেশ শালীনতাপূর্ণ এবং পেশাদারী। আপনি যদি দ্রুত প্রয়োজনীয় কথা বলে ফোন রেখে দেন, তাহলে বেশিরভাগ ব্যস্ত ব্যবসায়ীরাই এই বিষয়টির জন্য আপনার প্রশংসা করবেন। কেউ আপনার অফিসে অহেতুক খোশ গল্প করতে আসলে আপনি তাকে বলতে পারেন, আমি এখনোই আপনার সঙ্গে কথা বলতে চাচ্ছিলাম, কিন্তু আমাকে সত্যিই কাজে ফিরে যেতে হবে, আমাকে এই কাজটি বিকেল নাগাদ শেষ করতে হবে। আপনি যখনই এই জাদুমাখা শব্দগুলো বলবেন, আমাকে আবার কাজে ফিরে যেতে হবে, তখন লোকটি পরিস্থিতি বুঝে অন্যত্র চলে যাবে। দ্রুত দাঁড়িয়ে যান। অপ্রত্যাশিত বাধাগুলোর কারণে আমাদের যে সময় ব্যয় হয় তা কমানোর জন্য কেউ যখন আপনার অফিসে আসবে তখনই উঠে দাঁড়ান এবং লোকটিকে এরকম করে কিছু বলুন, আমি কেবল বেরিয়ে যাচ্ছিলাম, আপনার জন্য আমি কি করতে পারি। তারপর আপনি সেই ব্যক্তিটির সঙ্গে অফিসের বাইরে চলে যান এবং তার সঙ্গে কথা বলুন এবং শুনুন। তার কথা শেষ হলে তাকে তার কাজে ফিরিয়ে যেতে দিন এবং আপনিও আপনার অফিসে ও আপনার কাজে ফিরে আসুন। অন্য কৌশলটি হলো, বাইরের দর্শনার্থীদের আপনারা অফিস কক্ষে না নিয়ে আলাদা কোনো সভা কক্ষে নিয়ে আসুন। তারপর আলোচনার শুরুতে তার সঙ্গে আলাপের সময়সীমা বেঁধে দিন এবং বিনয়ের সঙ্গে তাকে এরকম কিছু কথা বলুন, লন্ডনে অবস্থানরত আমাদের এজেন্টদের সঙ্গে ঠিক 3:15 আমার একটি গুরুত্বপূর্ণ কল আসছে। আমি কিছুতেই এই অ্যাপয়েন্টমেন্ট বাদ দিতে পারবো না, তাই আমি নিশ্চিত যে এই সময়ের মধ্যেই আমরা আমাদের আলাপ শেষ করতে পারবো।
পিটার ড্রাকার তার লেখা দ্য ইফেক্টিভ এক্সিকিউটিভ বইতে এই বিষয়টি তুলে ধরেছেন যে শুধু লোকেরা আপনার সময় নষ্ট করে তা নয়, আপনিও অন্যদের সময় নষ্ট করেন। তিনি পরামর্শ দেন যে সাহস করে অন্যদের জিজ্ঞাসা করুন, আমি এমন কি করি যার ফলে আপনার সময় নষ্ট হয়? আপনি যখন সততা ও আন্তরিকতার সঙ্গে এই প্রশ্নের উত্তর জানতে চাইবেন, তখন আপনি তাদের কাছ থেকে অবাক করা কিছু ধারণা পাবেন, যা আপনার কার্যকারিতা ও কর্মদক্ষতা বাড়াতে আপনাকে সহায়তা করবে। ষোড়শ অধ্যায়, আপনার কাজগুলোকে শ্রেণীবদ্ধ বা দলবদ্ধ করুন। আপনার কাজগুলো শ্রেণীবদ্ধ করার জন্য বা করার অর্থ হলো একই সময়ে একই জিনিসগুলো সম্পূর্ণ করা। মনে রাখবেন, আপনি যাই করুন না কেন সেখানে একটি শেখার বক্ররেখা থাকে। আপনি যখন সারিবদ্ধভাবে সাজানো বা একই ধরনের কাজগুলো সম্পূর্ণ করেন, তখন প্রতিটি কাজ শেষ করার জন্য শেখার বক্ররেখা প্রয়োজনীয় সময়ের চেয়ে আপনার কমপক্ষে 80% সময় হ্রাস করে। উদাহরণস্বরূপ, চিঠিপত্র লেখা এবং পত্র বিনিময় কিংবা ইমেইলের জবাব দেয়া ইত্যাদি কাজগুলোকে একত্র করুন এবং একই সময়ে এগুলো করুন। কিংবা আপনার টেলিফোন কল ধরা এবং সেগুলো একের পর জবাব দেয়াকে শ্রেণীবদ্ধ করুন। আপনার যদি বেশ কয়েকজন ব্যক্তির সাক্ষাৎকার নিতে হয়, তাহলে একের পর এক ক্রমাগতভাবে তাদের সাক্ষাৎকার দিন। এখন কিছুটা, আবার পরে কিছুটা করব। এভাবে না করে আপনার একই ধরনের কাজগুলো একই সময়ে সম্পূর্ণ করুন। ইমেইলকে চাকর হিসেবে ব্যবহার করুন। আপনি কিভাবে আপনার ইমেইল ব্যবহার করছেন তা আপনার পেশাগত জীবনে একটি বড় প্রভাব ফেলবে। কিছু মানুষ তাদের ইমেইলের চাকরে পরিণত হন। প্রতিবারই কোনো নতুন মেইল আসলে তারা ঘন্টা ধ্বনি শুনতে পায় এবং তারা যাই করুক না কেন প্রত্যেকবার মেইলটি চেক করার জন্য ব্যস্ত হয়ে তাদের ইনবক্সে ফিরে যায়। কার্যত তাদের কাজই পাল্টে যায় এবং মেইল চেক করার পর তারা আবার আগের কাজে ফিরে আসে। ততক্ষণে তাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজগুলোতে তারা গতি, স্পষ্টতা এবং আউটপুট হারিয়ে ফেলে। টিম ফেরিস তার বেস্টসেলার বই দ্য 4 Hour Work উইকতে উল্লেখ করেছেন যে দিনে 12 থেকে 14 ঘন্টা ইমেইলে সময় কাটানোর কারণে তিনি কিভাবে ইমেইলের চাকর হয়ে গেলেন। তারপর তিনি কিভাবে পুরোপুরিভাবে ইমেইলের কর্তা বা নিয়ন্ত্রক হতে পেরেছিলেন সে বিষয়েও একটি ব্যাখ্যা দিয়েছেন। প্রথমত, তিনি দিনে কেবল 2 বার তার ইমেইলের জবাব দেওয়ার সিদ্ধান্ত নেন, সকাল 11টায় একবার এবং বিকেল 4টায় দ্বিতীয়বার। তারপর তিনি দিনে 2 বার থেকে একবার, তারও পরে সপ্তাহে একবার ইমেইলের জবাব দেওয়ার অভ্যাস করে তোলেন। যদিও তিনি সপ্তাহে একবার ইমেইলের জবাব দেন, তথাপি তার দক্ষতা, কার্যকারিতা, কর্মদক্ষতা, উৎপাদনশীলতা এবং আয় বেড়ে যায়। সময় ব্যবস্থাপনা বিশেষজ্ঞ জুলি মর্গেস্টার্ন নেভার চেক ইমেইল ইন দ্য মর্নিং শিরোনামে একটি বই লিখেছিলেন। এই শিরোনাম এবং অসাধারণ ধারণাটি দেখে বেশিরভাগ মানুষই অবাক হয়। তারা অপেক্ষা করতে পারে। আমার পরিচিত বেশিরভাগ উচ্চ কর্মদক্ষ লোকই তাদের ইমেইলে একটি স্বয়ংক্রিয় উত্তর প্রস্তুত করে রাখে। উত্তরগুলো অনেকটা এরকম: আমার ব্যস্ততার কারণে আমি দিনে কেবল 2 বার আমার ইমেইলের জবাব দেই। আপনি যদি আমাকে কোনো ইমেইল প্রেরণ করে থাকেন, তাহলে আমি যতটা সম্ভব দ্রুত আপনার কাছে ফিরে আসব, অর্থাৎ ইমেইলের জবাব দেব। আর যদি কোনো জরুরি বিষয় হয়, তাহলে এই নাম্বারে কল করুন এবং এই ব্যক্তির সঙ্গে কথা বলুন।
একজন ব্যস্ত সাংবাদিক আমাকে তার 2 সপ্তাহের জন্য ইউরোপে যাওয়ার একটি গল্প শুনিয়েছিলেন। গল্পটা ছিল, ইউরোপে থাকাকালীন পুরো সময়টাতে তার ইমেইল ব্যবহারের সুযোগ ছিল না। যখন তিনি দেশে ফিরে আসেন তখন তার জন্য 700রও বেশি ইমেইল অপেক্ষা করেছিল। তিনি জানতেন যে 700টি ইমেইলের জবাব দিতে তার অনেক ঘন্টা লাগবে, এমনকি কয়েকদিন লেগে যেতে পারে। তাই তিনি একটি বড় নিঃশ্বাস নেন এবং সবগুলো ইমেইল একসঙ্গে ডিলিট করে দেন। তার মনোভাব ছিল সহজ সরল। তিনি বলেছিলেন, আমি এমন কোনো লোকের চাকর হতে চাইনি যে আশা করে বসে আছে যে আমি তৎক্ষণাৎ তার মেইলের জবাব দেব। তাছাড়া এই ইমেইলগুলোর মধ্যে যদি কোনোটি গুরুত্বপূর্ণ হয় তাহলে সে তা আবার পাঠাবে। আর তিনি ঠিকই বলেছিলেন, তার ডিলিট করে ফেলা 90% ইমেইল কখনো আবার পাঠানো হয়নি, এবং যেগুলো গুরুত্বপূর্ণ মেইল ছিল সেগুলো কয়েকদিনের মধ্যেই আবার তাকে পাঠানো হয়েছিল। আপনার ইমেইল যেন আপনার জীবনে নিয়ন্ত্রণ না নিতে পারে সে ব্যাপারে সিদ্ধান্ত নিন। যেমন লেজ যাতে কুকুরকে নাড়াতে না পারে, অর্থাৎ সাধারণত কুকুরই লেজ নাড়ায়, কিন্তু এমনটা যেন না হয় যে লেজই কুকুরকে নাড়াচ্ছে। এর পরিবর্তে ব্যবসা, চাকরি বা কাজ পরিচালনার একটি মাধ্যম হিসেবে ইমেইল কিংবা ফেসবুক ব্যবহার করার জন্য নিজেকে সুশৃঙ্খল করে তুলুন। পয়েন্ট ধরে ধরে দ্রুত মেইলের জবাব দিন। দিনে মাত্র 2 বার বা কম ঘন ঘন মেইল চেক করুন। আরও ভালো হয় যদি পারেন সপ্তাহের শেষে মেইল চেক করুন এবং আপনার পরিবার ও বন্ধু বান্ধবদের সঙ্গে বা ব্যক্তিগত কাজে আরও বেশি সময় ব্যয় করুন। ভালো সংবাদ হলো, দেরি করে মেইল চেক করলেও আপনি সম্ভবত কোনো গুরুত্বপূর্ণ মেইলই কখনো মিস করবেন না। আর ব্যবসায়ের ক্ষেত্রে 1-2 দিন অপেক্ষা করতে পারবে না এমন কিছু নেই। সপ্তদশ অধ্যায়, ফোন কল নিয়ন্ত্রণ করুন। টেলিফোন আপনার একজন চমৎকার চাকর হতে পারে কিংবা হতে পারে কোনো ভয়ানক কর্তা। বিশেষ করে রিংটোন বাজার সঙ্গে সঙ্গে আপনি যখন ফোনের জবাব দিতে বাধ্য থাকেন। সর্বোচ্চ কর্মদক্ষতা, উৎপাদনশীলতা অর্জনের জন্য আপনাকে অবশ্যই টেলিফোনটি তার জায়গায় রেখে দিতে হবে, যাতে কেউ আপনার নাম্বারে ডায়াল করে দাসে পরিণত করতে না পারে। আপনার টেলিফোন কলগুলো নিয়ন্ত্রণ করার সর্বোত্তম উপায় হলো সেগুলো আপনার প্রশাসনিক সহকারী বা পিএস এর কাছে রাখা। আর না হয় আপনার ফোনটি সাইলেন্ট মোডে রাখুন এবং ভয়েস মেইল চালু করে রাখুন। আমরা মূলত কৌতূহল দমন করতে না পারার কারণে চাকর হয়ে পড়ি। আমাদেরকে কে খুদে বার্তা পাঠালো বা কে ফোনের অপর প্রান্তে অপেক্ষা করছে, এই কৌতূহল আমরা দমন করতে পারি না। এই কৌতূহল দমনের একমাত্র উপায় হলো আপনার ফোনটি পুরোপুরি বন্ধ বা সাইলেন্ট মোডে রেখে দেয়া, যাতে আপনি ফোন কলের আওয়াজ বা রিংটোন শুনতেও না পান। আপনি যখন আপনার কর্মকর্তা এবং অধীনস্থদের সঙ্গে বা আপনার বসের সঙ্গে বা গ্রাহকদের সঙ্গে সবাই মিলিত হবেন, তখন আপনার কাছে ফোনটি সাইলেন্ট বা বন্ধ করে রাখুন। যাই হোক না কেন, কোনো বাধা বিপত্তিকে প্রশ্রয় দেবেন না। এরকম গুরুত্বপূর্ণ বিষয় খুব কমই রয়েছে যেটি আপনার জন্য অপেক্ষা করবে না। আপনি যদি সবাই বা একান্তে কারোর সঙ্গে নিরবচ্ছিন্নভাবে একটানা 10 মিনিট কথা বলেন, তাহলে সেটি 30 বা 40 মিনিট আলাপ করার চেয়েও বেশি ফলপ্রসূ হবে। সবার শেষ করে পরে আপনি একজনের পর একজন ফোন কল করতে পারেন। আপনার সব ফোন কলকে একত্র করুন। আপনাকে যদি দিনে একাধিক ফোন কল করতে হয়, তাহলে সেগুলোকে একত্র করে একই সময়ে সবাইকে কল করুন। এমন একটি সময় বেছে নিন যখন কোনো ধরনের বাধা ছাড়াই কেবল আপনার তালিকায় থাকা গুরুত্বপূর্ণ ব্যক্তিদেরকে ফোন কল করতে পারেন। কল করার আগে সবার নাম, ফোন নাম্বার এবং কি বিষয়ে কথা বলতে চান লিখে রাখুন। কাকে কাকে ফোন করতে হবে তার একটি সময়সূচি তৈরি করুন। যেমনভাবে আপনি আপনার বসের সঙ্গে বৈঠকের জন্য সময়সূচি তৈরি করেন। যদি এটা একটা গুরুত্বপূর্ণ কল হয়, তাহলে কলটির জন্য আপনার এজেন্ডা কী বিষয়ে কথা বলতে চান লিখে রাখুন, যাতে আপনি অন্য কারোর সঙ্গে কথা বলতে গিয়ে ভুলে না যান।
কারণ লিখে না রাখলে হয়তো ফোনে আমরা কোনো গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করতে ভুলে যাব। ভদ্রতা বজায় রাখুন ও পেশাদারি আচরণ করুন। আপনি যখন অন্য কাউকে ফোন করবেন তখন তাকে সব সময় জিজ্ঞাসা করবেন, এটা কি কথা বলার জন্য ভালো সময়? উচ্চপদস্থ কর্মকর্তাগণ কোনো ফোন কল ধরার পর এই ভদ্র এবং পেশাদারি বাক্যটিকে ব্যবহার করেন। যদি তারা আগে থেকেই সময় ঠিক করেও রাখেন যাকে কল করছেন তিনি যদি কোনো জরুরি সমস্যার মধ্যে থাকেন তাহলে তার সঙ্গে তখন কথা না বলাই ভালো, কারণ আপনি যদি সেই মুহূর্তে আলাপ চালিয়ে যাওয়ার চেষ্টা করেন তাহলে তিনি কথা বলার মধ্যে খুব বেশি মনোযোগ দিতে অক্ষম হবেন। তাই সবসময় জিজ্ঞাসা করুন, এটি কি উপযুক্ত সময়? অপর প্রান্তে লোকটি যদি বলেন যে কথা বলার জন্য এটা উপযুক্ত সময় নয়, তাহলে তাকে পরে আবার কল করুন, কিংবা কোনো সময় কথা বললে তার সুবিধা হয় তা জেনে নিন। সৌজন্য এবং সম্মান দেখানোর এটা একটা সহজ উপায়। এমনটা করলে আপনি প্রশংসিত হবেন। কখনোই ধরে নেবেন না যে আপনি যাকে কল দিয়েছেন কথা বলার জন্য এই মুহূর্তে তার সময় রয়েছে, এমনকি আপনি তার সঙ্গে আগে থেকে কথা বলার জন্য সময় নিয়ে থাকলেও। যখন তখন ফোন ধরার অভ্যাস পরিহার করুন। যখন তখন টেলিফোন ধরার অভ্যাস ত্যাগ করার যথাসাধ্য চেষ্টা করুন। আপনি অফিসে যেভাবে সরাসরি বৈঠকের আয়োজন করেন ঠিক সেভাবে টেলিফোনে কথা বলার জন্য নির্দিষ্ট সময় বরাদ্দ রাখুন। যখনই আপনি কাউকে কল করতে চান তাহলে একটি নির্দিষ্ট সময় ও ফোন নাম্বার উল্লেখ করুন যে সময় আপনি স্বাচ্ছন্দ্যে কথা বলতে পারবেন। কেউ আপনাকে কল করলে আপনি যদি সব সময় তাদের সঙ্গে কথা বলতে থাকেন বা কথা বলতে না পারেন তাহলে আপনার ব্যক্তিগত কর্মকর্তাকে ফোন ধরার সুযোগ দিন। পরে অফিসে থাকাকালীন উপযুক্ত একটি সময়ে সেই নম্বরগুলোতে আবার ফোন দিন। টেলিফোনকে ব্যবসায়ের যোগাযোগের একটি মাধ্যম হিসেবে ব্যবহার করুন। দ্রুত ফোনটি চালু করুন, আবার কথা শেষ হয়ে গেলে বন্ধ করে ফেলুন। সরাসরি দরকারি কথায় চলে যান। বিনয়ী এবং বন্ধুত্বপূর্ণ হন, কিন্তু সবসময় ব্যবসায়িক ও ফলাফলমুখী হন। টেলিফোনে কথা বলার ক্ষেত্রে সময় নির্ধারণ ও আলাপের বিষয়ে আপনি যত বেশি সুনির্দিষ্ট এবং আগে থেকে প্রস্তুত থাকবেন আপনি যত বেশি ও দ্রুত কাজ করতে পারবেন এবং প্রতিটি ক্ষেত্রে আপনি তত বেশি কর্মদক্ষ বা উৎপাদনশীল হতে পারবেন। অষ্টাদশ অধ্যায়, কার্যকর বা ফলপ্রসূ সভা পরিচালনা করুন। সাধারণত সময় ব্যবস্থাপনার ক্ষেত্রে দেখা যায় যে সব ধরনের সভা পরিচালনা করতে গিয়ে ব্যবস্থাপকদের অফিসকালীন 25 থেকে 50% সময় ব্যয় হয়। সভাগুলো হতে পারে ব্যক্তির সঙ্গে ব্যক্তির সভা, সভাকক্ষে আয়োজিত অবগতি সংক্রান্ত সভা, কিংবা অফিসের ভেতরে বা বাইরে সংক্ষিপ্ত সভা, কিংবা অফিসে বা কোনো সভাকক্ষে অনানুষ্ঠানিক সভা। দুর্ভাগ্যজনক হলেও সত্য যে কার্যকরভাবে সভা পরিচালনা করতে না পারার কারণে সবার 50% বা তারও বেশি সময় নষ্ট হয়। সভাগুলোতে প্রচুর সময় ব্যয় হয়, কিন্তু সভাগুলো ফলপ্রসূ না হওয়ার কারণে ক্ষণস্থায়ী মূল্য তৈরি করে। তবুও সভাগুলো অফিস বা ব্যবসা পরিচালনার জন্য ব্যবস্থাপনার একটি প্রধান উপায়। তাই সভাগুলোকে কার্যকরভাবে অবশ্যই ব্যবহার বা আয়োজন করতে হবে। সবার সময় গণনা হিসেব করুন। প্রথমে নিশ্চিত হয়ে নিন যে কোনো সভা আহ্বান করা বা তাতে অংশ নেয়ার পেছনে আপনার কাছে যথেষ্ট উপযুক্ত কারণ রয়েছে। প্রতিটি সভাকে ব্যবসায়িক বিনিয়োগ হিসেবে বিবেচনা করুন, কারণ এটি একটি সভা আয়োজন করতে গেলে ব্যবস্থাপক খরচ থাকে, কর্মীদের মূল্যবান সময় ও বেতন খরচ হয়। সভাগুলোতে ব্যয় হওয়া প্রতি ঘন্টা সময়ের মোট মূল্য হিসেব করে দেখুন এবং এই পরিমাণ অর্থের বিনিয়োগের বিপরীতে আপনি যথাযথ মূল্য ফেরত পাবেন কিনা তা বিবেচনা উপলব্ধি করুন।
যদি আপনার ঘরে 10 জন লোক থাকে যারা প্রতি ঘন্টায় গড়ে $50 আয় করেন, তাহলে 1 ঘন্টার সবার জন্য কোম্পানির ব্যাংক অ্যাকাউন্ট থেকে $500 ব্যয় করতে হবে। যদি কেউ কোনো প্রকল্পে $500 ব্যয় করতে চান এবং অনুমোদনের জন্য আপনার কাছে আসেন, আপনি এই ব্যয় থেকে সংস্থাটি কি পাবে তা নিশ্চয়ই জানতে চাইবেন। এটি অনুমোদনের আগে আপনি সম্ভবত এ সম্পর্কে কিছুক্ষণ ভাবতে চাইবেন। এই পরিমাণ অর্থ ব্যয়ের অনুমোদন দেওয়ার আগে বিষয়টি সম্পর্কে নিশ্চিত হওয়ার জন্য আপনি নিশ্চয়ই আরও তথ্য পেতে ও বিশদ বিবরণ শুনতে চাইবেন। প্রত্যেকটি সভা আহ্বান করার আগে ঠিক একইভাবে পদক্ষেপ নেবেন বা চিন্তা করবেন। অপ্রয়োজনীয় সভা এড়িয়ে চলুন। এই সভাটির আয়োজন করা আদৌ দরকার আছে কিনা তা সবসময় জিজ্ঞাসা করুন। কোনো সভা অপ্রয়োজনীয় মনে হলে তা করা থেকে বিরত থাকুন। আপনার যদি ব্যক্তিগতভাবে সভায় অংশ নেওয়ার প্রয়োজন না হয় তাহলে উপস্থিত হবেন না। আপনি যদি সভার আয়োজক হয়ে থাকেন তাহলে নিজেকে জিজ্ঞাসা করুন এই সবার জন্য কাকে কাকে প্রয়োজন এবং কেবল সেই লোকগুলোকে আমন্ত্রণ জানান। সবাই যাদের অংশগ্রহণের কোনো দরকার নেই তাদের কাছে ভালো হওয়ার জন্য বা তাদেরকে গুরুত্বপূর্ণ করে তোলার জন্য তাদেরকে আমন্ত্রণ জানানো থেকে বিরত থাকুন। সবার আলোচ্য সূচি বা এজেন্ডা প্রস্তুত করুন। প্রতিটি সবার জন্য একটি আলোচ্য সূচি প্রস্তুত করুন। সব সময় একটি লিখিত আলোকসূচি অনুসরণ করুন। আলোচ্য সূচিতে থাকা বিষয়গুলো অগ্রাধিকার নির্ণয় করুন এবং প্রথমে সর্বাধিক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করুন। সবার নেতা বা সভাপতি হিসেবে আপনার কাজ হলো আলোচনাটি ঠিক পথে বা প্রাসঙ্গিক রাখা এবং অন্য আলোচনায় যাওয়ার আগের আলোচনা শেষ করা। সময় মতো আপনার সভাগুলো শুরু ও শেষ করুন। কিছু লোক সবসময় সবাই দেরিতে উপস্থিত হয়। আপনার যদি এমন লোক চোখে পড়ে তাহলে সভা শুরুর কিছুক্ষণ পরই দরজায় তালা লাগিয়ে দেন। আরেকটি কৌশল হলো দেরি করে আসা লোকটি সবাই আসবেন না এমন অনুমান করে সভাটি শুরু করুন। একবার সভা শুরু হয়ে গেলে নিশ্চিত হয়ে নিন যে সভা পরিচালনার ক্ষেত্রে আর কোনো বাধা নেই। মার্শাল গোল্ডস্মিথ তার বেস্টসেলার বই হোয়াট গট ইউ হিয়ার ওন্ট গেট ইউ দেয়ার বলেছেন যে নেতৃত্বের সবচেয়ে বড় ত্রুটি হলো সভা পরিচালনার ক্ষেত্রে সবাই অংশগ্রহণকারীদের ওপর নেতার আধিপত্য কর্তৃত্ব প্রতিষ্ঠার প্রবণতা। যেহেতু আপনি বস, তাই আপনি যখন কথা বলেন তখন সবাই মন দিয়ে শোনে। একসময় লোকজন ভুলভাবে কিছু বলতে বা আপনাকে থামিয়ে না দেয়া শিখে ফেলে এবং তারা যে কোনো বিষয়ে আপনি যতক্ষণ কথা বলতে চান তা চালিয়ে যাওয়ার সুযোগ করে দেয়। লেখক এখানে বোঝানোর চেষ্টা করেছেন যে এভাবে সভা পরিচালনা করলে সবাই পারস্পরিক মিথস্ক্রিয়া হয় না, নতুন ধারণা বা চিন্তা পাওয়া যায় না, এর ফলপ্রসূতে সভাও ফলপ্রসূ হয় না। জানার জন্য বেশি বেশি প্রশ্ন করুন। কোনো সভায় অংশগ্রহণ করলে বুদ্ধিমান বয়স্ক প্যাঁচার মতো হয়ে উঠুন, যার দুটি কান ও একটি মুখ রয়েছে। প্রবাদে আছে যে প্যাঁচা যত কম কথা বলে তত বেশি শুনতে পায়। আপনার কান এবং আপনার মুখকে ঠিক সেই অনুপাতে ব্যবহার করুন। আলোচ্য সূচি নিয়ে বেশি কথা বলা বা এটি তৈরিতে ভূমিকা রাখার চেয়ে বেশি বেশি প্রশ্ন করুন এবং মনোযোগ দিয়ে বক্তার আলোচনা শুনুন। সভাগুলোকে এমনভাবে ব্যবহার করুন যাতে সভা কক্ষের সবার কাছ থেকে ভালো ভালো চিন্তা ভাবনা বের করে আনা যায়। আর আপনি যদি সারাক্ষণ নিজেই কথা বলতে থাকেন তাহলে সেটি সম্ভব হবে না। সবচেয়ে সেরা এবং কার্যকর সভা হলো দাঁড়িয়ে সভা করা। আপনিও আপনার অফিসে এই ধরনের সভার আয়োজন করতে পারেন। এই ধরনের সভায় কেউ বসে থাকে না এবং যা কিছু আলোচনা হবে তা হবে দ্রুত ও সংক্ষেপ, যাতে সবাই তাদের কাজে ফিরে যেতে পারে। এই ধরনের সভা আহ্বান করা খুবই সহজ। সভা আয়োজন করার আগে আপনি সবার উদ্দেশ্যে বলতে পারেন, সময়ের বিষয়টি বিবেচনায় নিয়ে আমরা এই ধরনের সভার আয়োজন করেছি।
কারণ আমরা জানি যে সবাই কতটা ব্যস্ত। তাই আসুন আমরা দাঁড়িয়ে একটা সভা করি। আমাদেরকে অল্প সময়ের মধ্যে সভা শেষ করতে হবে, যাতে আমরা দ্রুত কাজে ফিরে যেতে পারি। যেহেতু লোকেরা সাধারণত ব্যস্ত থাকে, তাই সময় সাশ্রয়ের কারণে এই ধরনের সভা আপনার কর্মীদের কাছে খুব প্রশংসিত হবে। যেমন করে পিটার ড্রাকার একবার লিখেছিলেন, সবাই যদি কোনো সংগঠনের ব্যবস্থাপনার সময়ের যদি 25% বেশি সময় ব্যয় হয়, তাহলে সেটা হলো অব্যবস্থাপনার একটি লক্ষণ।